এই যে দাদা, আজকে এত রাতে মাছ নিয়ে যাবেন? হ্যাঁ, তাও আবার ওই দিঘির পাশের রাস্তা দিয়ে? হ্যাঁ, জায়গাটা সম্পর্কে তো সবই জানেন। ওই জায়গাটা কিন্তু একদম ভালো নয়। কালকে সকালেই না হয়। আসলে অনেক তাড়া আছে, সব সময় তো আমাকে ওই রাস্তা দিয়ে যেতে হয়। সকালের দিকে পাঠশালায় যাই, আর বিকেলে ফেরার পথে হাট বাজার পড়ে, আর তাই বাজারটা একটু করে নিয়ে যাই। মাছ বিক্রেতা পরেশ বাবুকে আর কিছুই বললেন না। পরেশ বাবু মাছের টাকা দিয়ে বাড়িতে ফিরতে লাগলো। গ্রামের রাস্তাঘাট সন্ধ্যার পরে এমনি সুমসান হয়ে যায়। পরেশ বাবুর মাথার মধ্যে ওই লোকটির বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। হ্যাঁ, লোকটি ঠিকই বলেছিল। এই পথ দিয়ে মাছ নিয়ে যাওয়াটা বোধহয় ঠিক হলো না। কিন্তু ওই দিঘিতে কি সত্যি সত্যি ভূত পেতের বাসা আছে নাকি? কই, তেমনটা তো কোনোদিন মনে হয়নি। এমন সময় জোরে বাতাস বইতে লাগলো। হাওয়ার চোটে হাতের ছাতাটাও উড়ে গেল। হাতে থাকা মাছের ব্যাগটা সামলাতে সামলাতে পরেশবাবু বললেন, এই তো আচ্ছা, মুশকিল তো। একেবারে তো অন্ধকার, তার উপর আবার ঝড়ের দাপট। ইস, কাল বৈশাখীর দিনে যে কি করি! প্রতিদিন নিয়ম করে বৃষ্টি। এখন কি করব? এখনই তো বৃষ্টি নামবে, সারা গা ভিজে যাবে আমার। এখন আর এসব ভেবে কি করব? যতক্ষণ না বৃষ্টি আছে ততক্ষণ পা চালিয়ে এগুতে থাকি। বাড়ি তো এখান থেকে খুব একটা দূর নয়, আশা করি পৌঁছে যেতে পারবো। পরেশবাবু পা চালিয়ে এগিয়ে যেতে লাগলো। কিন্তু দিঘির কাছে ওই শ্যাওড়া গাছটার সামনে এসে পায়ের চটিটা ছিঁড়ে গেল। পরেশবাবু চটিটা হাতে নিয়ে বললেন, বাহ বাবা বাহ, একেবারে অপূর্ব! এটাই বুঝি বাকি ছিল, চপ্পলটা এখনই ছিঁড়ে যেতে লাগলো। এখন কি করি? এমন সময় তিনি দেখলেন একটা লম্বা নৌকাওয়ালা হাত এগিয়ে আছে তার দিকে। সেটি তার কাছাকাছি এসেই ওই ব্যাগের ভেতর থেকে মাছগুলি একে একে নিয়ে আবারও উপরে উঠে যাচ্ছে। পরেশবাবু বিষয়টা দেখা মাত্রই ভয়েতে একেবারে সেধিয়ে গেলেন। সর্বনাশ করেছে! কি দেখছি আমি? এটা তো পেতনির হাত! এই কাল বৈশাখীর রাতে কিছুতেই আমার এই পথ দিয়ে যাওয়া ঠিক হয়নি। রাম 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 রাম, এখন প্রাণে বেঁচে বাড়িতে ফিরলেই হয়। এমন সময় একটা খিটখিটে হাসির শব্দ ভেসে এলো তার কানে। পরেশবাবু চোখ বন্ধ করে কাঁপতে লাগলো। চোখ খুলে সামনের দিকে তাকানোর সাহস হলো না। এমন সময় একটি কণ্ঠস্বর তার কানে এলো, কে রে পরেশ, কোথায় যাচ্ছিস? দারুণ মজা হয়েছে বুঝলি। আজকে ঝড়ের রাতে এমনিতে ওই শেওড়া গাছের উপরে বসেছিলাম, পা দুলছিলাম আর ভাবছিলাম যদি একটা মানুষ পাওয়া যায় তাহলে তাকে আস্তা খেলে খাবো। কিন্তু সেখানে দেখলাম তুই মাছ নিয়ে ফিরছিস। কাঁচা মাংসের গন্ধে আমি আর ঠিক থাকতে পারলাম না, তাই হাত বাড়িয়ে একে একে সবগুলো মাছ সবার করলাম। কিন্তু তবুও পেটটা খালি খালি লাগছে। এবারে ভাবছি তোকে খাবো। মানুষের মাংস আর রক্তের স্বাদ আমার খুব দারুণ লাগে। এই বলে সেই পেতনি লম্বা লম্বা পা বাড়িয়ে যেই না পরেশবাবুর দিকে এগুতে যাবেন, এমন সময় পরেশবাবুর মনে পড়লো, আরে, আমার ব্যাগে একটা আয়না আছে না? গিন্নির জন্য আজকেই তো আয়নাটা কিনেছিলাম, সেটা দিয়েই আজকে একটা ব্যবস্থা করতে হবে, না হলে তো আর জ্যান্ত ফিরতে পাবো না দেখছি। পরেশবাবু মনে জোর আনলেন। এরপর কাঁধে রাখা ঝোলাটি থেকে একটি আয়না ধীরে ধীরে বের করে সেই পেতনির মুখের সামনে ধরে বললেন, এই খবরদার, এদিকে পা বাড়িয়েছিস তো? এই দেখ আমার কাছে কি আছে। এটা আবার কি রে? একে তো আমার মতো ভয়ঙ্কর দেখতে। তুই ঝোলার মধ্যে আমার মতো কাউকে নিয়ে ঘুরছিস নাকি রে? তোর তো দেখছি দারুণ সাহস রে বেটা। হ্যাঁ, তবে কি নাকি? আমি কি শুধু শিক্ষক নাকি রে? ভূত ধরার আয়ত্তও করেছি আজ থেকে বহুদিন আগে। এই দিয়েই তো কিছুক্ষণ আগে এই পেতনিটাকে খবত করে ধরে আয়নার ভিতরে বন্দি করে রেখেছি। ও আমার গিন্নিকে বড্ড জ্বালাতন করছিল, আমার গিন্নিকে ভয় দেখাচ্ছিল, তবে আমি ওকে ভয় করিনি। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি?
এই বলে পরেশবাবু আরো বেশি করে আয়নাটিকে ওই পেতনির দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। পেতনি বিষয়টা দেখা মাত্রই ভয়েতে কাচুমাচু হয়ে পিছনের দিকে সরতে সরতে বলল, এই পরেশ, এই পরেশ, এই এই তুই কি করছিস রে? করছিসটা কি? এই শোন শোন, এটাকে আমার দিকে নিয়ে আসিস না বলছি। এই পরেশ, আমার তো ভয় লাগছে রে। সেই জন্যই বলছিলাম আমার সাথে ভিতরে আসিস না। দে আমার মাছগুলো ফেরত দে, দে আমার মাছগুলো ফেরত দে। আমার গিন্নি মাছ খেতে বড্ড ভালোবাসে, তাই বাজার থেকে ওর জন্য টাটকা রুই নিয়ে যাচ্ছিলাম, আর তুই কিনা সব মাছ খেয়ে ফেললি। পেতনি তারপরে বলল, এই আমি এখন ওগুলো নেবো কোথা থেকে? আমি তো সব মাছ খেয়ে ফেলেছি, সেগুলো তো আমার পেটের মধ্যে চলে গেছে রে। এই বলে পেতনিটি ঢেকুর তুলে দিল। সাথে সাথে পরেশবাবু বললেন, তাহলে একটা শর্তে তোকে ছেড়ে দিতে পারি। তুই যদি সেই শর্তে রাজি না হোস, তাহলে তোকে আজকে মন্ত্র বলে এই আয়নার মধ্যে আমি তোকে বন্দি করে ফেলবো। এরপরে তুই আর ওই পেতনিটা বন্দি হয়েই না হয় একসঙ্গে থাকবি। কি রে বল, রাজি আছিস? পেতনি ভয়ে বলতে লাগলো, ওরে ওরে না রে বাবা, তুই যা বলবি আমি তাই করব। বল তুই কি চাস? তুই তাহলে কথা দে, আজকে এই মুহূর্তে তুই এই স্থান ছেড়ে চিরকালের জন্য চলে যাবি, না হলে কিন্তু তোর রক্ষে নেই। বেশ বেশ, তাই হবে। কি করতে হবে আমাকে? আমি বুঝবো কি করে তুই চলে গেছিস? আমি যাওয়ার সময় ওই শেওড়া গাছের সব থেকে বড় ডালটাকে ভেঙে দিয়ে যাব। সেটা ওই দিঘির জলে পড়ে যেতে দেখলেই বুঝবে আমি এখান থেকে চলে গেছি। বেশ, তাহলে তাই কর। তবে মনে রাখিস, যদি কোনোভাবে আমার সঙ্গে চালাকি করেছিস, না হলে আজ না হলে কাল তোকে আমি ঠিক বন্দি করব। আরে না না, এই তো আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে পেতনিটি শূন্যে মিলিয়ে গেল। ঝড়ের প্রকোপটাও সেদিন অনেকটাই কমে এসেছিল। কিছুক্ষণের মধ্যে শেওড়া গাছের ডালটা ভেঙে পড়ল, আর পরেশবাবু দেখলেন গাছের সব থেকে বড় ডালটা দিঘির জলের ভেতরে আছড়ে পড়ছেন। এরপরে হাসির শব্দ তার কানে এসে পৌঁছালো। সেদিনের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন পরেশবাবু। ওই পথে আর কোনোদিনও কাউকে পেতনির খপ্পরে পড়তে হয়নি। উফ জ্বালা, আমার আর ভালোই লাগে না। আবারও সূর্য উঠলো, আবারও একটা দিন শুরু হয়ে গেল। আমার ঘরের কাজগুলো আমাকে করতে হবে, আবার রান্না বান্নাও করতে হবে। এত কাজ করতে করতে আমার আর ভালোই লাগে না। না, এক্ষুনি উঠতে পারবো না আমি, আর একটু ঘুমিয়ে নেই। এ কথা বলে বনিতা আবারও ঘুমিয়ে পড়ে। বনিতা অলস একটি মেয়ে। বনিতা বিলাসপুর গ্রামে একাই থাকতো। বাবা মা অনেক আগেই মারা গেছে। উফ বাবা, স্নান করেও যেন শান্তি নেই, বড্ড ক্লান্তি লাগে। কেন যে এত কাজ করতে হয়। না বাপু, আমি আর এখন বাড়িতে ফিরবই না। আগে বিশ্রাম নেই, তারপর না হয় বাড়িতে ফেরার কথা ভাববো। স্নান করতে গিয়ে তো বড্ড হাঁপিয়ে উঠেছে একেবারে। এরপর বনিতা নদীর পাড়ে একটা বড় গাছের নিচে যায়, আর সে গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। তখনই বনিতা একটি সুন্দর পাখিকে দেখতে পায়। আহা, পাখিদের জীবন কত সুন্দর! কি সুন্দর একটু খাবার জোগাড় করে খাচ্ছে আর মনের সুখে উড়ে বেড়াচ্ছে। আমি যদি পাখিদের মতো হতাম, তাহলে আমিও মনের সুখে উড়ে বেড়াতাম। আমাকে আর এত কাজ করতেই হতো না। বনিতার কথা শেষ হতে না হতেই পাখিটা এক সুন্দরী পাখির রানীতে পরিণত হয়।
আর এই কাণ্ড দেখে বনিতা তো বেশ ঘাবড়ে যায়। ঘাবড়িও না মেয়ে, আমি পাখি রানী। আমি সবসময় পাখিদের রূপে থাকলেও আমার ইচ্ছাধারী শক্তির বলে আমি মানুষে পরিণত হতে পারি। আসলে তোমার পাখি হওয়ার বাসনা শুনে আমি এই রূপ ধারণ করেছি। তুমি কি সত্যি পাখি হতে চাও? পাখিদের মতো জীবনযাপন করতে চাও তুমি? বলো। চাই তো, পাখি হলে মানুষের মতো এত কষ্ট সহ্য করতে হবে না। আমি শুধু ডানা মেলে আকাশে উড়ে বেড়াবো, আর এজন্যই তো আমি পাখি হতে চাই। বেশ, তবে আমি তোমার ইচ্ছা পূরণ করব। তুমি এবার পাখিদের জীবন উপভোগ করবে। এরপর পাখি রানী তার শক্তির বলে বনিতাকে একটা ছোট্ট পাখি বানিয়ে দেয়, আর টুনি পাখি রূপে বনিতা ভীষণ খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ পাখি রানী, আমার এই ইচ্ছে পূরণ করার জন্য। এবার আমাকে আর এত কাজ করতে হবে না। কি মজাটাই না লাগছে আমার। এরপর পাখি রানী পাখিতে পরিণত হয় আর ডানা মেলে উড়ে যায়, আর বনিতা রূপে টুনি পাখিও ডানা মেলে উড়তে শুরু করে। এভাবেই বেশ কদিন কেটে যায়। এতদিন অনেক ঘুরে বেরিয়েছি, নিজের ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে গিয়েছি, আর চোখের সামনে যে দানা শস্য পেয়েছি তা কুড়িয়ে খেয়েছি। সত্যি বড্ড আনন্দের জীবন পাখিদের। তবে আজ অন্য কিছু করা যাক। এ কথা বলে পাখি উড়াল দেয় আর উড়তে উড়তে অন্য জঙ্গলে চলে যায়। আর সেই জঙ্গলে যেতেই এই জঙ্গলে ছোট পাখি, এরকম পাখি তো এ জঙ্গলে আর একটাও নেই। আমি তো সব পাখি খেয়ে পেট পুজো করেছি, তবে আজ এর পালা। এরপর ঈগল টুনি পাখিকে ধরার জন্য ধাওয়া করে। এটা বুঝতে পেরে টুনিও প্রাণপণে উঠতে চেষ্টা করে। আরে, এই ঈগলটা আমার পিছনে পড়লো কেন? এই ঈগল, আমার কথাটা শোন। আমি কোনো সাধারণ পাখি নই, আমি একটা মানুষ রে, মানুষ। ধুর বাবা, এটা তো মনে হচ্ছে মূর্খ ঈগল একটা। এই ঈগলকে বলে আমার কোনো লাভ নেই, আমি তো এখন পাখি হয়ে গেছি। এই কথা বলতে বলতে টুনি দ্রুত উঠতে থাকে, আর হঠাৎই টুনি একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। আরে আরে, এই ছোট্ট পাখিটা কোথায় অদৃশ্য হয়ে গেল? আহারে, আমার চোখের সামনে থেকে শিকারটা হারিয়ে গেল। এই ছোট্ট পাখিটা এত চালাক! এরপর ঈগল রেগে সেখান থেকে চলে যায়, আর টুনি ঝোপ থেকে বেরিয়ে একটা গাছের ডালে বসে আর স্বস্তিতে নিঃশ্বাস নিতে লাগে। আহ আহ বাবা, জোর বাঁচা বেঁচে গেলাম। ঈগল বেটা তো আমার কথা বুঝতোই না। খামোকা আজ বুঝে আমার ঈগলের পেটেই যেতে হতো। খামাখা পাখি হতে গেলাম। আমি মানুষ হলে তো ওই ঈগলকে ধাওয়া করতাম। টুনির এসব কথা শেষ হতে না হতে একটা তীর এসে তার ডানায় লাগে। ও বাবা গো, ডানাটা বুঝি আমার ছিঁড়ে গেল। আহ এই তো পাখিটা পড়ে গেছে। একটা তীরেই যে পাখিটা শিকার হবে তা আমি বুঝতেই পারিনি। এবার পাখিটাকে ধরে ঝোলাতে ঢুকালেই হয়। আর তখনই টুনি আহত অবস্থায় উঠতে থাকে আর ডানা ঝাপটাতে ঝাপটাতে শিকারির থেকে অনেক দূরে চলে যায়। আহ
আমি আর পাচ্ছি না। পাখি হয়ে তো দেখছি বড় বিপদে পড়ে গেলাম। পাখিদের কোনো মূল্য নেই, যখন তখন অন্যদের শিকার হতে হয়, আর প্রাণ বাঁচাতে কত কষ্টটাই না করতে হয়। না, আমি আর এত কঠিন জ্বালাতন জীবন চাই না। পাখির রানী, ও পাখির রানী, কোথায় তুমি? দয়া করে সামনে এসো। টুনির এমন করুণ কান্না শুনে পাখি রানী সেখানে চলে আসে আর টুনির দানা থেকে তীর বের করে। কি ব্যাপার পাখিরূপী মানুষ, তুমি এভাবে কাঁদছো কেন? এবার পাখিদের জীবন সম্পর্কে তোমার ধারণা হয়েছে, তাই না? আসলে শোনো, কেউই পরিশ্রম ছাড়া চলতে পারে না। সেটা পাখি হোক কিংবা মানুষ কিংবা অন্য কোনো প্রাণী, সবাইকেই পরিশ্রম করতে হয়। বুঝতে পেরেছো? পরিশ্রমই হলো জীবনের মূল। সে আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, তাই আমি আর এই জীবন চাই না। আমি পুনরায় মানুষ হতে চাই। তুমি আমাকে মানুষ করে দাও পাখি রানী। মাফ করে দাও তুমি আমায়, সেই শক্তি যে আমার নেই। আমি শুধু মানুষকে পাখি করতে পারি, তবে পাখি থেকে মানুষ করার ক্ষমতা আমার নেই। হায় ঈশ্বর, এবার আমি কি করব? এসব তুমি কি বললে পাখি রানী? কেঁদো না তুমি, শান্ত হও, তুমি শান্ত হও। আমি তোমাকে মানুষে পরিণত হওয়ার উপায় বলে দিতে পারি। আর মানুষে পরিণত হতে হলে তোমাকে একটা ডালিম খেতে হবে, আর সেই ডালিমটা সাধারণ কোনো ডালিম নয়, কলা গাছের ডালিম খেতে হবে তোমাকে। আর পাশের জঙ্গলের দক্ষিণ দিকে কলা গাছের ডালিম ধরে, আর তুমি যদি ওই ডালিমটা খেতে পারো তবেই তুমি মানুষে পরিণত হতে পারবে। কিন্তু সাবধান, পাশের জঙ্গলে ঈগলের উৎপাত খুব বেশি। না জানি ওই ডালিম খেতে গিয়ে আবার তুমি ঈগলের পেটে চলে যাও। যা হওয়ার হবে, এমন জীবন আর আমি চাই না পাখি। এরপর টুনি পাশের জঙ্গলের দিকে রওনা দেয় আর অনেক সাবধানে সেই জঙ্গলের কলা গাছের কাছে যায়। আর সে দেখে সত্যি কলা গাছে ডালিম ধরে আছে। এই তো কলা গাছে ডালিম ধরে আছে। আর দেরি করা যাবে না, দ্রুত ডালিম খেতে হবে। না জানি আবার কখন ঈগলরা হামলা করে। এই কথা বলি টুনি কলা গাছে বসে আর কলা গাছে বসে ডালিম খেতে থাকে। আর হঠাৎই একটা ঈগলকে টুনি দেখতে পায় আর টুনি দ্রুত ডালিম খেতে থাকে। ততক্ষণে ঈগলটা টুনির কাছে চলে আসে। শয়তান ছোট পাখি, সেদিন তুই আমার শিকার হওয়া থেকে বেঁচে গেছিস, কিন্তু আজ আর নয়। আজ আমি তোকে খাবই। আজ আর তোর কোনো চালাকিই চলবে না। ঈগল এসব কথা বলে টুনির দিকে এগিয়ে যায়। ততক্ষণে টুনির ডালিম খাওয়া শেষ হয় আর টুনি বনিতা রূপে ফিরে আসে। কি কাণ্ড! এ তো দেখছি একটা পাখি নয়, এ তো দেখছি একটা মানুষ। পালাই বাবা, না হলে ধরতে পেলে আমার বড় বড় কথা ছুটিয়ে দিবে। ওই বেটা ঈগল, এবার পালাচ্ছিস কেন? হ্যাঁ, সাহস থাকলে দাঁড়া, তোকে আমি ভাজি করে খাবো। এতদিন বড্ড কষ্ট হয়েছে আমার, তবে আর না। এবার থেকে আমি অনেক পরিশ্রমী হব আর পরিশ্রম করে সুখেই দিন কাটাবো। এরপর বনিতা নিজের বাড়িতে ফিরে যায় আর অনেক পরিশ্রমী হয়ে ওঠে।
বকুলপুর গ্রামে কমলেশ নামের একটা লোক তার মেয়ে হাসির সাথে বসবাস করত। কমলেশ একটা কারখানায় কাজ করত। কারখানায় কাজ করে কমলেশ যা টাকা পেত তাই দিয়ে তার সংসার চলতো। কিন্তু হঠাৎই কমলেশ একদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় রোড অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা যায়। এতে হাসি ভীষণ কষ্ট পায় এবং ভেঙে পড়ে। বাবা, ও বাবা, এরা তোমার কি হলো বাবা? তুমি কেন আমাকে একা করে চলে গেলি বাবা? মা তো সেই কবে আমাকে ছেড়ে চলে গেছে, আর তারপর থেকে তুমি তো আমাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করে তুলছো বাবা। এখন আমাকে কে দেখবে বাবা? কমলেশ মারা যাওয়ায় হাসি ভীষণ একা হয়ে পড়ে। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। এরপর বেশ কয়েকদিন কেটে যায়, আর হাসির ঘরে থাকা সব টাকা পয়সা খাবার শেষ হয়ে যায়। আর এটা নিয়ে তো হাসি ভীষণ চিন্তায় পড়ে যায়। এখন আমি কি করব? ঘরে তো টাকা পয়সা খাবার সব শেষ হয়ে গেছে, আমি কি খাবো? এভাবে বসে থাকলে তো আমাকে না খেয়েই মরতে হবে। না না, আমাকে এভাবে ঘরে বসে থাকা যাবে না, আমাকে যে কাজ খুঁজতে হবে। এরপর হাসি কাজ খুঁজতে বের হয়। হাসি অনেক জায়গায় কাজ খোঁজে, কিন্তু কোথাও সে কাজ খুঁজে পায় না। হাসি ছোট থাকার কারণে কেউই তাকে কাজ দিতে চাইতো না। আমায় তো কেউই কাজ দিতে চাইছে না, এখন আমি কি করব? সারাদিন তো কত করে কাজের খোঁজ করলাম, কিন্তু কেউই দিল না। আরে আরে, ওই তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, গিয়ে দেখি তো ওখানে যদি কোনো একটা কাজ পাই। এই কথা বলে হাসি সেই বাড়িতে যায়। বাড়িতে কি কেউ আছেন? কাকিমা, জেঠিমা, কে আছেন বাড়িতে? কেউ কি আছেন? হাসির ডাকে একটা মহিলা বাইরে আসে, যার নাম ছিল দীপালি। দীপালি ছিল একটু খিটখিটে মেজাজের। দীপালির একটি মেয়ে ছিল, যার নাম ছিল রূপা। এই কে রে তুই? আরে ভর সন্ধেবেলা এখানে কি চাস শুনি? কাকিমা, আমার নাম হাসি, দয়া করে আমায় একটা কাজ দেবে গো। আমার না একটা কাজের খুব দরকার, দিন না কাকিমা একটা কাজ, যে কোনো কাজ হলেই হবে। বললেই হলো কাজ চাই? বলি, কাজ কি হাতের মোয়া নাকি, হ্যাঁ, যে চাইলেই পাওয়া যায়? যা যা, এখান থেকে চলে যা, এখানে কোনো কাজ নেই, বুঝলি? কাকিমা, আমার উপর দয়া করুন কাকিমা, যে কোনো একটা কাজ দিয়ে দিন আমাকে, দিন না কাকি। এই দিনগুলো আমার যে কেউ নেই, এই কাজটা যদি আমি না করতে পারি, আমি যে না খেয়েই মরে যাব কাকি। আমার কাজের জন্য বেশি পারিশ্রমিক দিতে হবে না, শুধু একটু খাবার আর অল্প কিছু টাকা দিলেই হবে কাকি। ঠিক আছে ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তবে আমি তোকে কাজ দেব। এরপর থেকে হাসি দীপালির বাড়িতে কাজ করতে শুরু করে, কিন্তু কোনো কাজে ভুল হলে দীপালি হাসিকে কথা শোনাতে ছাড়তো না। হাসি, এই হাসি, তুই কোথায় রে? মহারানীর কানে কথা বুঝি যাচ্ছেই না। এই তো কাকিমা, এই তো আমি, বলুন। এই কোথায় ছিলি রে এতক্ষণ তুই? আর তাছাড়া আমার রূপাকে তুই খাবার দিসনি কেন? হ্যাঁ, কতটা বেলা হয়েছে দেখেছিস? ওর বুঝি খিদে পায় না? কাকিমা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না গো, আমি এক্ষুনি রূপাকে খাবার দিয়ে আসছি। আসলে আজ কাজ করতে না অনেক দেরি হয়ে গিয়েছিল গো। কাজ নেওয়ার সময় তো খুব ভালো ভালো কথা বলেছিলি, কিন্তু এখন আবার কি হলো শুনি? এখন হা করে দাঁড়িয়ে আমার মুখ না দেখে যা, আমার মেয়েটাকে খেতে দিয়ে আয় যা। এ কথা বলে দীপালি সেখান থেকে চলে যায়, আর হাসিও চলে যায় খাবার আনতে। এভাবেই দীপালি হাসিকে কথা শোনাতো।
আর কোনো মতে হাসির দিন কাটছিল। হঠাৎই একদিন দীপালির মেয়ে রূপা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও রূপা সুস্থ হচ্ছিল না। এরপর দীপালি এক ভৈরবী মাতাকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। ভৈরবী মা, আপনি দয়া করে আমার মেয়েটাকে সুস্থ করে দিন। ভৈরবী মা, সুস্থ করে দিন। ও ছাড়া যে আমার আর কেউ নেই মা। তুই শান্ত হ বাছা, আমি দেখছি ওর কি হয়েছে। এই কথা বলে ভৈরবী মা চোখ বন্ধ করে আর কিছুক্ষণ পর চোখ খুলে বলে, তোর মেয়ের এক বিশেষ রোগ হয়েছে, আর এই রোগ পরিত্রাণের জন্য অপ্সরী বনের কর্মফল লাগবে। ওই গাছটা শুধু সেই বনেই রয়েছে, আর ওই বনে একটা মাত্র গাছই রয়েছে। কি? অপ্সরী বন? আমি তো শুনেছি ওই বন নাকি খুব ভয়ানক। ওই বনে কে যাবে? কাকিমা, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি যাব ওই বনে, আর গিয়ে ওই ফল নিয়ে আসবো। এরপর হাসি ভৈরবী মাতার কথা মতো সেই অপ্সরী বনে চলে যায়, কিন্তু পুরো বন খুঁজেও সে ওই গাছটি কোথাও দেখতে পায় না। হঠাৎই হাসি একটি মৃত গাছের সামনে পৌঁছে যায়। একি, এটা আবার কেমন গাছ? পুরো গাছটাই তো মৃত, কোনো পাতা নেই, অথচ এখানে কিনা নেল পালিশ ধরে আছে। এমন গাছ তো আমি আগে কখনোই দেখিনি। এই বলে হাসি যে না গাছটিতে হাত দিতে যাবে, অমনি গাছটি কথা বলে ওঠে। একে কে তুমি? আর এখানে তুমি কেন এসেছো? চলে যাও এখান থেকে বলছি। আরে এ আমি কি শুনছি? গাছ আবার কথা বলে নাকি? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কারণ আমি কোনো সাধারণ গাছ নই। আমি হলাম প্রসিদ্ধ গাছ, যে কিনা সব সময় মানুষের উপকার করে। আমি হলাম অর্মর গাছ। এক ডাইনি আমার এ অবস্থা করেছে জানো। অর্মর গাছ, আমি তো তোমার ফল নিতে এখানে এসেছি জানো। আচ্ছা, তোমাকে জীবিত করার আর তোমার কাছে ফল ধরানোর কি কোনো উপায় নেই? আছে গো আছে। এই বনের দক্ষিণে আছে ডাইনির গুহা, আর ওখানে আছে গোলাপি রঙের এক অদ্ভুত ফল, যার ভেতরে আছে অনেক মুক্তা। যদি কেউ সেই মুক্ত নিয়ে সেই মুক্তোর মালা বানিয়ে আমার শরীরে দেয়, তবে আমি আবারও আগের মতো হয়ে যাব, আর ওই ডাইনিও ভস্ম হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি করবো সেই কাজ। এই বলে হাসি সেই ডাইনির কাছে যায়, যেখানে ডাইনি ঘুমিয়েছিল। আর হাসি সেই সুযোগে ওই ফলটা খুঁজে নিয়ে আসে, আর ফলটা ফাটিয়ে ওর ভেতরের মুক্তগুলো দিয়ে একটা মালা বানায়, আর ওই মালা গাছে পরিয়ে দেয়। আর সাথে সাথে গাছটি অর্মর ফল গাছে পরিণত হয়। অর্মর গাছের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য গাছটি হাসিকে ধন্যবাদ দেয়। আর হাসি খুশি মনে সেই গাছ থেকে একটা ফল নিয়ে আবারও দীপালির বাড়িতে চলে যায়। আর ওই ফলটি রূপাকে খাওয়াতেই রূপা একদম সুস্থ হয়ে যায়। হাসি, তুই সত্যি অনেক ভালো মেয়ে রে। তোকে আমি কত বকেছি, কত অত্যাচার করেছি, আর আজ তুই আমার মেয়ের প্রাণ বাঁচালি রে। আজ থেকে তুই এবারে কাজের লোক নয়, আজ থেকে তুই আমারই মেয়ে। এরপর থেকে দীপালি আর কখনোই হাসির সাথে খারাপ ব্যবহার করতো না, হাসিকে রূপার মতোই ভালোবাসতো।